শুরুতে জানতে চাই জুলাই পদযাত্রা 2026-এর তিনটি বিষয় অগ্রাধিকার পেয়েছে, তিনটি দাবি তারা তুলে ধরেছেন। একটি হচ্ছে গণভোট বাস্তবায়ন, একটি হচ্ছে কর্মসংস্থান এবং একটি হচ্ছে সীমান্ত সুরক্ষা। এই তিনটি দাবি ঘিরে কেউ কেউ বলছেন যে জুলাই পদযাত্রা জুলাই শহীদদের স্মরণে নয়, জুলাই পদযাত্রা রাজনৈতিক কর্মসূচি হিসেবে নিয়েছে। এটির সাথে আপনি একমত কিনা? আর সেই সাথে যদি তিনটি ঘটনাকে বলি, গতকালকে হবিগঞ্জের ঘটনা, সেই সাথে ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে ডিম নিক্ষেপ, তারপর গত বছরও আমরা দেখেছি নানা হামলার শিকার হয়েছে এনসিপি নেতারা। এই হামলাগুলো আসলে কারা করছে? যেহেতু ছাত্রদল সরাসরি বলেছে যে জনগণ আসলে বিক্ষুব্ধ হয়ে করেছে, ছাত্রদল তাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এনসিপির পক্ষ থেকে সেটিকে তারা পুরোপুরি অস্বীকার করেছে। আপনার কি মনে হয় ছাত্রদল কি জড়িত কিনা, বা আসলে কি জনতা বিক্ষুব্ধ? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে যা যা বলা হলো মাত্র আমার কলিগরা যেগুলো বললেন, এগুলো আওয়ামী লীগের সময় আমরা প্রচুর শুনেছি যে, এবং একই ধরনের জাস্টিফিকেশন, একই ধরনের এক্সকিউজেস, এটা তো ওয়ার্ক করে নাই। এটা প্রমাণ করেছে যে এই বক্তব্যগুলো ফাংশনাল হয় নাই, এই বক্তব্যগুলো কাউকে বাঁচাতে পারে নাই। এবং কথা যতই খারাপ হোক, এইটা কোনোদিন হাত পর্যন্ত যেতে পারবে না। মুখের কথা যত অশ্লীল হোক, আপনি তাকে অভদ্র বলবেন, তাকে আপনি আনকালচার্ড বলবেন, আপনি তাকে বলবেন যে তিনি রাজনৈতিক ভাষা শেখে নাই, এগুলো বলবার আইন নিজের হাতে তুলে নেবেন না। হ্যাঁ, কিন্তু আপনি গায়ে হাত তুলতে পারবেন না। এটা হচ্ছে ডেমোক্রেসি। সো এইটাকে আউটরাইট সমালোচনা যারা করতে পারবেন না, তারা আসলে আওয়ামীপনার খাইসলত ধারণ করেন। পলিটিক্যাল ভায়োলেন্স আটারলি কন্ডেমেবল, অ্যান্ড দ্যাটস ফুল স্টপ। এখানে কোনো যদি কিন্তু তবে নাই। আমার বাপমা তুলে গালি দিছে, তো আমি কিভাবে সহ্য করি, তো এই সেই। এখন ধরেন তাকে মাফিয়া বলছে, ধরেন ঝিনাইদহে যে ঘটনার কথা আপনি বলছেন, ওখানকার এমপিকে বলছে সে সন্ত্রাস লালন পালন করে, সে একটা মাফিয়া। তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে যখন আপনি এই ঘটনার পরে ছাত্রদল যুবদলের পোলাপান পিটাইলো, তখন তার বক্তব্যটা সঠিক প্রমাণিত হইল না? একই জিনিস হবিগঞ্জে গিয়ে এসে বলছে, এখানে একজন মাস্তান আছে, চাঁদাবাজি করে, গুন্ডা পান্ডা পালে। তারপরে যখন তাকে মারলো, তো কথাটা সত্য প্রমাণিত হইল না? তাহলে আসলে কি আপনি আপনাকে ডিফারেন্ট প্রমাণ করলেন, না আপনি আসলে এনসিপির নেতাদের জাস্টিফিকেশনটাকে প্রমাণ করলেন যে আসলে আমি মাফিয়া? আসাদুজ্জামান ফুয়াদ, যেমনটা আমি আপনাকে প্রশ্নও বলছিলাম যে ছাত্রদল তো পুরো বিষয়টিকে অস্বীকার করেছে এবং বলেছে যে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এই আলাপটা আওয়ামী লীগের আমলে আমরা প্রতিদিন শুনছি। ফৌজদারি অপরাধ করেছে, আপনি সিম্পলি ফুটেজ এভিডেন্স দেখে গ্রেফতার করে বিচার করবেন। সে ছাত্রদল করে কিনা, না ছাত্রলীগের লোক আইসা আপনার এখানে হবিগঞ্জ জেলা ছাত্রদলের গেঞ্জি পইরা আপনারে পিটাইছে, আমার এদিকে যাওয়ার দরকার নাই। তো কোনো দলের দিকে আপনার যাওয়ার দরকার নাই। আপনি এখানে একজন মানুষকে পিটানো হয়েছে সার্কিট হাউস মানে একটা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার একটা, সেইরকম একটা সিকিউর জায়গাতে গিয়ে পিটিয়েছে। কোনো যদি কিন্তু তবে দরকার নাই, সিম্পলি আপনি বিচারের আওতায় আনবেন। তারপরে যদি মনে হয় যে এনসিপির কোনো নেতার কথাবার্তা অসংযত, সেটাও বলেন। প্রয়োজনে এনসিপির অফিসের সামনে গিয়ে মানববন্ধন করুক বিএনপির নেতারা, যে আমরা চাই আপনাদের রাজনৈতিক অভদ্র আচরণ এবং শব্দ প্রয়োগ আপনারা বন্ধ করেন। আপনারা মানববন্ধন করেন, আপনারা তাদের বিরুদ্ধে বক্তব্য দেন না, কিন্তু গায়ে হাত তুলতে হবে কেন? এইটা কোনোভাবে সমর্থনযোগ্য না। এবং মাথায় রাখতে হবে, এই ধরনের বীর পুরুষদেরকে কিন্তু আমরা দেখি নাই যখন এক কাপড়ে 40 বছরের বাসা থেকে আমাদের অত্যন্ত জনপ্রিয় সম্মানিত প্রধানমন্ত্রী বেগম জিয়াকে বের করে দিয়েছে। আমরা সেই বীর পুরুষদেরকে দেখি নাই যখন বালুর ট্রাক দিয়ে তাকে আটকে রাখা হয়েছিল, মার্চ ফর ডেমোক্রেসিতে বের হইতে পারেন নাই। এই বীর পুরুষদেরকে আমরা দেখি নাই 17 বছর পল্টনের দরজা খুলে মিছিল মিটিংয়ে বের হইতে। রিজভী ভাইকে, মহাসচিব ফখরুল ভাইকে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন গুন্ডা বাহিনীর লেলিয়ে দিয়েছিল, এই বীর পুরুষ আমরা দেখি নাই। যেভাবে এখন আওয়ামী বীর পুরুষদেরকে দেখা যাচ্ছে না। অতএব এই বীরত্ব দেখানোর ভিতরে রাজনীতি নাই। সরকারি দলের কথা বলছে না আমার প্রিয় বাবু ভাই, সরকারি দলের চামড়াটা একটু গন্ডারের মতো হইতে হয়। যদি মনে করেন পারবেন না, রাজনীতি ছাইরা বাসায় গিয়ে চাকরি বাকরি করেন, শাড়ি চুরি পইরা প্রাইভেট জব করেন, কিন্তু পলিটিক্স করতে আইসেন না। আবার যদি সরকারি দলের রাজনীতি করতে চান, আপনি যেহেতু বলছিলেন যে ছাত্রদলের সম্পৃক্ততা নেই বা বিএনপির সম্পৃক্ততা নেই, সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু এই যে ধরুন 1.5 বছরে যে মবের কথা বলছিলাম, আমি শুরুতেও বলছিলাম, সেই সময় আপনি উপস্থিত ছিলেন না, যে মবের সৃষ্টি হয়েছে বা সেটা থেকে কি আসলে জনরোষ তৈরি হতে পারে না? মবের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে বয়ানের প্রশ্ন, আপনি যেটা বলছেন আওয়ামী ন্যারেটিভের কোশ্চেন। এখানে মবের কোনো ইস্যু নাই। এটা হচ্ছে
এই সোনার বাংলাতে রাজনীতি সহিংসতা মুক্ত করবার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো চেষ্টা করে নাই। এখানে ক্যাম্পাসে আলোচনা করা হয় কোন দলের কয়টা হল আছে, কয়টা অস্ত্র আছে, কোন রুমে ছিলেন। আমার প্রিয় বাবলু ভাই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি দেখছেন, সশরীরে দেখছেন 80-90 দশকে। আমরা কখনো কথা বলেছি এগুলো নিয়ে? বিশ্ববিদ্যালয় কি অস্ত্রের আলাপের জায়গা? উনি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিল, আমরা সবাই লম্বা সময় দেশের বাইরে ছিলাম। বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মারামারি নিয়ে আলোচনা, এটা নিয়ে কখনো কথা বলেছি? শুধু আমার দল সন্ত্রাস করলে এটা সহনশীল, এটার ভিতরে এক্সকিউজ আছে, অন্য দল করলে নাই, এইটা কনক্লুশনে আসতে হবে। এটা মবের সাথে সম্পর্কিত না। ছোট করে জানতে চাই ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ, যেহেতু বলছিলেন যে জনরোষ তৈরি হওয়ার মতো এইটার সাথে আসলে সম্পৃক্ততা নেই, ঘটনার সাথে বলছিলেন, আওয়ামী লীগের কথাও আপনি বলছিলেন। আওয়ামী লীগের সময়ও তো আসলে তারা বলতো যে জনগণের কোনো ক্ষোভ নেই তাদের বিরুদ্ধে, কিন্তু পরবর্তীতে তো আমরা দেখেছি। তো এখনো কি সেই ঘটনা হচ্ছে কিনা, বা আপনার কি মনে হয়? না, প্রশ্ন হচ্ছে যে দ্বিমত তো থাকতে হবে, গ্রহণযোগ্য মাত্রায় থাকতে হবে। গণতন্ত্রে কোনো কুতুবের জন্ম হয় নাই যাকে নিয়ে সমালোচনা করা যাবে না। সব কুতুবের সমালোচনা করা যাবে, এবং সমালোচনাটা করতে পারাটার জন্য রাষ্ট্র নিরাপত্তা দিতে বাধ্য। ইংল্যান্ডে হাইড পার্ক নামক একটা পার্ক আছে, এখানে স্পিকারস কর্নার করে দিয়েছে রাষ্ট্র শুধুমাত্র সরকারকে গালি দেবার জন্য, এবং ওখানে পুলিশ দাঁড়ানো থাকে সারাদিন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানটা হয়েছে কেন? আওয়ামী ফ্যাসিবাদের কোন কোন জায়গায় আমরা আহত হয়েছিলাম যে আমাকে ভেন্টিলেট করতে দিচ্ছে না, আমাকে কথা বলতে দিচ্ছে না, আমাকে দ্বিমত করতে দিচ্ছে না, সমালোচনা করতে দিচ্ছে না। অতএব দ্বিমত সহ্য না করতে পারলে আপনি সরকার পরিচালনার দায়িত্ব কেন নিচ্ছেন? অবশ্যই এটা এলাও করতে হবে। জি, ফজলুদ্দিন বাবুল, এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি যে অভিযোগ করেছেন তার ফেসবুক পোস্টে, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উন্নতি বা তারা আসলে সামনে থেকেও আসলে তেমন কোনো ভূমিকা রাখেনি, এই বিষয়টি নিয়ে আসবো। সেই সাথে আসবে অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ, যেমনটা বলছেন এনসিপি দেশের জন্য রাজনীতি করে না, নিজের জন্য করে। সেই বিষয়গুলো নিয়ে আসবো। একটি বিরতি নিয়ে ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আমন্ত্রণ আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। ফজলুল্লাহ বাবুল, জনতার ধাওয়ার মুখে পড়ে সার্জিস আলমের গাড়ি শহরের সোনালী ব্যাংকের ভবনে আশ্রয় নেয়, এবং এরপরে এনসিপি নেতাকর্মীরা নানা অভিযোগ করেন। যেমন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, তিনি দাবি করেছেন ঘটনাস্থলে পুলিশ ও র্যাব উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা নেয়নি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি নিয়ে বরাবরই সরকারকে কথা বলতে দেখেছি, যে উন্নতি কিছুটা হলেও হয়েছে, কিছুটা হয়েছে, এখানে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। প্রথম কথাটা আমি আমার প্রথম কি বলবো সূচনা বক্তব্যে আমি বলেছি, ফুয়াদ ভাই অনেকটা শোনেনি যে আমি এটাকে কন্ডেম করেছি, এইটাকে কন্ডেম করেছি। কে করেছে না করেছে, এবং এসপি নিজেও তার সাক্ষাৎকারে সাংবাদিকদের বলছিলেন যে যদি এখানে কোনো আমরা ফুটেজ দেখে পরীক্ষা নিরীক্ষা করে মামলা হলে আমরা ব্যবস্থা নিব। এইটাই নিয়ম, এইটাই প্রথা এবং এইটাই আইন। এখন আমরা ঢালাওভাবে বলতে পারবো না যে উমকেই মেরেছে, এমন কোনো পরিচিত কোনো লোককে আমরা মারতে তো দেখিনি। এক, দুই, আমি একটু ওই জায়গায় আসবো। সেটা হচ্ছে যে ফুয়াদ ভাই একটা কথা বলেছেন, সেটা হচ্ছে এই ন্যারেটিভটা নিয়ে আমার কথা বলাটা, মানে কাউকে কেউ মাফিয়া বললো, আর তখন উনি যদি এটার বিরুদ্ধে যে তাকে চপেটাঘাত দেয়, এটাই যদি তাহলে প্রমাণ হয় মাফিয়া, তাহলে ওই যে একটা কথা কিন্তু ফুয়াদ ভাই বলতেন যে বালির ট্রাক আমরা সরাতে পারিনি। আমি কিন্তু বিএনপি করেছি, আমরা কিন্তু মানববন্ধন করেছি, পদযাত্রা করেছি, তখন কিন্তু ফুয়াদ ভাইরাই বলতেন যে আমরা কি মানে কিছুই করতে পারিনি, ভাঙচুর করতে পারিনি। বিএনপি এতটা অত্যাচারিত হয়েছে, একটা বাজে শব্দ, অগণতান্ত্রিক শব্দ যেটা সমাজে গ্রহণযোগ্য নয়, এমন একটি শব্দ কারো মুখ থেকে আসেনি। আপনি যেটা বললেন, আমরা তো অবশ্যই আমরা নিয়মতান্ত্রিক ব্যাপক করেছি, আমরা অন্যদেরকে এত দেখিনি, এবং আপনারাও ছিলেন যতটুকু আমি জানি যুগপৎ আন্দোলনের সাথে অনেক জায়গায় আপনারা কর্মসূচি করেছেন, আপনারা দেখেছেন যে বিএনপি কিরকম কর্মসূচি করে। বিএনপি গাড়ি ভাঙ্গার রাজনীতি করে না, মানুষকে পেটানোর রাজনীতি করে না। আপনি যেটা বলেছেন এই সংজ্ঞাটাকে সাথে আমি আবারও চ্যালেঞ্জ করতে চাই যে কেউ যদি করেই দেয় তার মানেই যে সে মাফিয়া হয়ে গেল, এটার সাথে আমি একমত নয়। সে একটা অন্যায্য কাজ করতে পারে বড় জোর সে নন ডেমোক্রেটিক আচরণ করেছে, বাট তার মানেই না যে সে প্রমাণ করলো যে তাহলে তো আমরা শেখ হাসিনাকে তো আমরা সুন্দর করে নম করে যদি লাইন ধরে ধরে বলতাম
যে দিদি তুমি চলে যাও, দিদি চলে যাও, দিদিকে চলে যেত, দিদিকে চলে যাওয়ার জন্য আমাদেরকে দিদিকে হিট করতে হয়েছে, আমরা পুলিশকে মেরেছে আমাদের ছেলেরা, এটাই তো সত্য। আপনি কি সেটা তাহলে বিচার করবেন? ওটাকে আপনি কি বলবেন? কাজে ওই ডেফিনেশনে গেলে আমার মনে হয় না যে দ্যাট উড বি প্রপার ডেফিনেশন। বাট তার মানে এই না যে এটাকে আমি সাপোর্ট করছি, এটাকে আমি অবশ্যই কন্ডেম করি। কারণ বিএনপির জন্মই হয়েছে এবং যে বিএনপির আদর্শের মূল জায়গাটাই হচ্ছে যে সবাই রাজনীতি করবে, সেটাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো। যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 75 পরবর্তীতে পত্রিকা খুলে দিয়েছেন, যে কারণে ইসলামিক দলগুলোকে রাজনীতি করবার জন্য উনি জায়গা দিয়েছেন, এমনকি আওয়ামী লীগকে উনি পুনর্নিবন্ধন ওনার সময়কালে হয়েছে। এগুলো তো ইতিহাস। কাজে আপনি ওইভাবে এটাকে যখন চিত্রায়িত করবেন, সংজ্ঞায়িত করবেন বা ন্যারেটিভ দিবেন, আমি ওইটাকে সাপোর্ট করছি না। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের ইতিহাস কিন্তু, বাংলাদেশের শুরু কিন্তু প্রতিবাদের, এবং সেটা 52 বলেন, 47 বলেন, 71 বলেন, 69 বলেন, যেটাতেই আসেন না, 24 বলেন, এটা প্রতিবাদের। কিন্তু আপনার ভাষাটা গণতান্ত্রিক হতে হবে। শেখ হাসিনা ওয়াজেদ গণতান্ত্রিক ছিল না, সেটার বিরুদ্ধেই আমাদের কথা ছিল। শেখ হাসিনা ওয়াজেদ বাজে কথা বলতো, কাউকে চুপ করে ডুবে মারতে চাইতেন, কাউকে বৃদ্ধ বয়স এই জন্য মেরে ফেলতে চাইতেন। এই কারণেই কিন্তু আমাদের এই 24টা ঘটেছে। এখন আসেন যে আরেকটা কথা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অস্ত্র নিয়ে আমরা কথা বলিনি। আমি তো ভাই আজীবনই কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস নিয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই বলেছি, বিভিন্ন সেমিনারে বলেছি, বিভিন্ন আলোচনায় বলেছি, বিতর্কে বলেছি, কোনো সময় রাজনৈতিক সভাতেও বলেছি। এরপরে আসেন, আপনি যদি বিএনপির শাসনামল দেখেন, আপনি কি দেখেছেন না যে বিএনপি এই সন্ত্রাস দমনের জন্য জনাব তারেক রহমানের আইডিয়া ছিল তখন যে আমরা অপারেশন ক্লিন হার্ট করেছি, তখন বিএনপির লোককেই আমরা মেরেছি, ধরেছি। এটা সারা পৃথিবীর লোকজন জানে। আর একটা কথা যেটা বললেন যে সমালোচনা করা সহ্য করতে হবে, গায়ের চামড়া মোটা করতে হবে, আছেই তো ভাই। না হলে তো নাসিরউদ্দিনকে আমি ওর উত্তরগুলো দিই না তো, শুনছি তো, তাদেরকে অপশন তো দিচ্ছি তো। কালকে যদি বিএনপি মনে করে যে এনসিপি কে রাজনীতি করতে দিবে না, এনসিপি রাস্তায় থাকতে পারবে না, আমি অনিয়ারে দিচ্ছি। কারণ আমরা চাই গণতান্ত্রিক রাজনীতি হোক, সকল রাজনৈতিক দল, ফ্যাসিস্টরা ছাড়া সবাই রাজনীতি করবে। আজকে বিএনপি না চাইলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ আইন পাশ হইতো? আপনি কি মনে করেন পাশ হইতো না? তো আমরা তো অন্যদেরকে রাজনীতি করার অপশনটা দিতে চাই। আর যখন কেউ অকথ্য ভাষায় গালি দিবে, আমি তখন বলবো না না, উনি ডেমোক্রেটিক কথা বলেছেন, ওনার অধিকার আছে। ওই যুগে যাওয়ার মতো যুগ এখনো বাংলাদেশে আসেনি, আমেরিকাতেও নাই। শেষ কথা, স্যার বলেছেন একটা কথা, অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন হোসেন, যে দেশের রাজনীতিই করে না। আমার কিন্তু কখনো কখনো ঠিক ওই রকমটা মনে হয়। আবার যখন আমরা জুলাই অভ্যুত্থানে এই বাচ্চাগুলোকে যখন দেখি, মানে কি একটা নিষ্পাপ চেহারা নিয়ে বসে আছে সেই ডিবি অফিসে বিএনপির হয়তো 500 জন লোকও ছিল ওই সময়, ধরা খেয়েছিল, কিন্তু তারা কিন্তু ছোট মানুষ ছিল, তারা অনেক স্যাক্রিফাইস করে এসেছে। আমরা চাই যে এনসিপি বলেন, জামাত বলেন, এবি পার্টি বলেন, সবাই রাজনৈতিক চর্চা করবে, রাজনৈতিক তাদের দলের আদর্শ বলবে, জনগণের জন্য কি বলবে তারা, দেশের গণতান্ত্রিক আন্দোলনটাকে, গণতান্ত্রিক ধারাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য সবাই ভূমিকা রাখবে। সেটাকে আমরা সব সময় স্বাগত জানাই। নিশ্চয়ই। অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দিয়ে জুলাই আন্দোলনের কর্মী মাহাদি হাসান বলেছিলেন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালিয়ে দিয়েছিলাম। এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, দেশের 450টিরও বেশি থানা সেই সময় আক্রান্ত হয়েছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে ফুটওভার ব্রিজে। এই যে পুলিশের ভূমিকা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, প্রশাসনের ভূমিকা কিংবা পুলিশের ভূমিকা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে উন্নতি হয়েছে সরকার বলতো, সেই ক্ষেত্রে এবার পুলিশের মধ্যে কি কোনো দ্বিধা বা শঙ্কা কাজ করছে এই ভূমিকা পালন করতে? কি বলবেন, সেই ট্রমা কি কাটিয়ে উঠে তারা সক্রিয় হতে পারছে না? একটা কথা বলছি, সেটা হলো যে
ফুয়াদ আমার ছোট ভাই, সে জানে ওনাদের অফিসে অনেক বক্তব্য রেখেছে। শেখ হাসিনা যখন ছিলেন অনেক কড়া কড়া কথা বলেছে, ওরাই বলতো যে আরে দেখো আবার কি বললো এই যে। ইস্যু সেটা না, ইস্যু হচ্ছে যে আমাদের পুরা সমাজ ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছে। আপনাকে এই সমাজ ব্যবস্থাটা যদি ঠিক না করতে পারেন, তাহলে পলিটিক্যাল কনটেক্সটে যা হচ্ছে তাই হবে। এবং আই হ্যাভ টু ডিসএগ্রি উইথ ফুয়াদ, বিকজ আমাদের কালচারটাই হয়ে গেছে মারপিটের। আমাদের এখন পলিটিক্যাল লেক্সিকন, আমাদের যেটা আছে, এর মধ্যে সাওয়া মাওয়া ঢুকে গেছে। আগে তো এটা ছিল না, ঢুকছে তো জুলাই পরে। কাজে গালাগালি এইটা এখন হ্যাজ বিকাম পার্ট অফ পলিটিক্স, বিকজ এটার পিছিয়ে কারণ আছে। আমাদের যে রাজনীতি, এটাই 15 বছর 17 বছর শেখ হাসিনা তখন হয় নাই। আমাদের রুগ্ন রাজনীতি অনেক দিন থেকে চলছে। আমাদের স্বাধীনতার পর থেকে রাজনীতি রুগ্ন হয়ে গেছে। ইভেন যখন আওয়ামী লীগ আগে ক্ষমতায় ছিল, তখন এই যে সিরাজ শিকদার মিকদার কত কিছু হয়েছে না। দেন আপনি আয়েশা বাকশাল যখন করলেন, তখন এক ধরনের পরিস্থিতি হয়েছে। সো রাজনীতি, এই যে রুগ্ন রাজনীতির থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি, তাহলে কিন্তু এই কালচার থেকে আপনি বের হতে পারবেন না। আর এই রুগ্ন রাজনীতি প্রিন্সিপালড রাজনীতি করতে হবে। আমরা কিন্তু কেউই প্রিন্সিপালড রাজনীতি করি না, আমিও করি না, বিকজ দ্যাট ইজ হোয়াট দ্য সোসাইটি ইজ লাইক। রাজনীতি করতে হলে ভবিষ্যতেও, হ্যাঁ, সেটা কি সম্ভব ভবিষ্যতে? আমি জানি না পৃথিবী এখন যেদিকে যাচ্ছে, প্রিন্সিপালড রাজনীতিতেও হয় না প্রিন্সিপালড রাজনীতি। আমি বিকজ টুডে আমেরিকা হ্যাজ দি মোস্ট প্রেসিডেন্ট হিস্ট্রিতে নাই, ঠিক আছে, ইন্ডিয়াতে নাই, ডেমোক্রেসির কথা বলছি, প্রিন্সিপালড রাজনীতি নাই, পাকিস্তানে নাই প্রিন্সিপালড রাজনীতি। সো আমাদের এইগুলির চাইতে বেটার রাজনীতি হচ্ছে কিন্তু শ্রীলঙ্কায়, নেপালে, ভুটান ইজ ডিফারেন্ট, সো আই উইল নট ডিসকাস ভুটান। সো আমাদেরকে আমাদের সমাজটাকে ঠিক করতে হবে। লেটেস্ট থিং, এই সমাজ ঠিক করতে গেলে এডুকেশন পদ্ধতি ঠিক করতে হবে আপনাকে। এডুকেশন পদ্ধতি যদি আপনি ঠিক করতে যান, তাহলে এটাকে আপনার এমপ্লয়মেন্ট মুখী করতে হবে। এখন কি আছে সবার কাছে? আচ্ছা, আমাদের এখানে আরেকটা জিনিস হয়েছে, আপনি যদি রুরাল এরিয়াস বা এদিকে যান, অনেকেই বলে বাবা মা খুব প্রাউডলি বলে, কিন্তু এন্ড ওয়াই নট, আমার ছেলে মাস্টার্স করছে, ভেরি প্রাউড, আই এম অলসো প্রাউড। কিন্তু কোয়েশ্চেন ইজ ওই মাস্টার্স এর ভ্যালিউটা কি ইন অ্যাজ মাচ অ্যাজ এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ কনসার্ন। আপনি দেশকে কি দিতে পারবেন? আজকে মাস্টার্স করে তো এখানে চা দিচ্ছে অনেক জায়গায়, গ্র্যাজুয়েশন করে আপনাকে টি বয় হিসাবে কাজ করতে হচ্ছে, ইউ সি। সো এইটা কেন হচ্ছে? বিকজ দ্য সিস্টেম ইজ রং। সিস্টেমিক চেঞ্জেস আমরা যদি না আনতে পারি, তাহলে শেখ হাসিনাকে দোষ দিয়ে কোনো লাভ নাই, আজকে তারেক রহমান সাহেবকে দোষ দিয়ে লাভ নাই। লেটেস্ট চেঞ্জ দ্য সিস্টেম, এডুকেশন, সমাজ ঠিক করা কে করবে? জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রাজনীতিতে সমালোচনা থাকবে, নিশ্চয়ই সেটি থাকবে, প্রত্যেক দলই সমালোচনা করবে অপর পক্ষকে, বিরোধী দল করবে সরকারি দলকে, সরকারি দল করবে বিরোধী দলকে, কিন্তু সেটারও তো শালীনতা প্রয়োজন। যেমনটা অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ বলছিলেন, বা ফজলে হুদা বাবুলও কিছু কথা উল্লেখ করেছেন, যাকে তাকে গডফাদার বলা, বা ধরেন আমরা দেখেছি জনাব ফজলুর রহমানের রাজধানীর সেগুন বাগিচার তার বাসার সামনে অশ্লীল স্লোগান দিয়ে যে বিক্ষোভগুলো হয়েছিল, বা এই যে কিছুদিন আগে আমরা দেখেছি এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন লন্ডন থেকে তিনি ভিক্ষার ঝুলি নিয়ে এসেছেন। সমালোচনা ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে একটা দেশের প্রধানমন্ত্রী যিনি দেশকে পরিচালনা করছেন বা তার সরকার দেশকে পরিচালনা করছেন, তাকে কটাক্ষ করে এই ধরনের ভাষা কি ব্যবহার করা যায়? এটাও কি আসলে রাজনীতির অংশ? প্রশ্নটা হচ্ছে রুচির, এটা ফৌজদারি অপরাধ কিনা, দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে দেখবেন যে মার্চ এপ্রিলে 6-7 জনকে ফেসবুকে স্ট্যাটাসের কারণে গ্রেফতার করা হয়েছিল, প্রধানমন্ত্রীকে নিয়ে, সরকারকে নিয়ে, জাইমা রহমানকে নিয়ে বেশ কিছু কটূক্তি করেছে। প্রশ্ন হচ্ছে যে আমার কথা বলার জন্য আপনি আমাকে ফৌজদারি অপরাধ সাব্যস্ত করে গ্রেফতার করতে পারবেন কিনা, সেটা সাইবার সিকিউরিটি অ্যাক্টে একটা প্যারামিটার বলে দেওয়া আছে।
যে আমার কথাটা কি ভায়োলেন্সকে ইনসাইট করছে কিনা, সহিংসতা লেলিয়ে দিচ্ছে কিনা, আমার কথার কারণে দাঙ্গাল মতো পরিবেশ তৈরি হচ্ছে কিনা, আমার কথার কারণে সংখ্যালঘু অথবা কোনো কমিউনিটি বিপদে পড়ছে কিনা, ন্যাশনাল সিকিউরিটি আপনার হ্যাম্পার্ড হওয়ার সুযোগ আছে কিনা, সেক্ষেত্রে কথাকে অপরাধ করা যাবে। কিন্তু যেই কথাগুলোর ভিত্তিতে রিয়াকশন শো করা হচ্ছে, এটাকে আপনি অভদ্রতা বলতে পারবেন। এটার সীমানাটা হচ্ছে কালচারালি সমালোচনা করে কন্টেইন করা, জবাবদিহিতার মধ্যে মুখোমুখি করা। কিন্তু এই কালচারে যদি যান তাহলে তো আগের মতোই হয়ে গেল। মানে বাউল ভাই যেটা বলছে যে মানে আমরা বিএনপি চাইলে তো কেউ, না চাইলে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না, মানে এইটা তো গণতন্ত্র হইতে পারবে না। শক্তিকে কন্টেইন করার নাম হচ্ছে গণতন্ত্র, শক্তিকে প্রদর্শন করবার নাম গণতন্ত্র না। এখন আমরা কি ধরনের রাষ্ট্র শাসন ব্যবস্থা চাই সেটা তো আমরা লড়াইয়ের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ঠিক করবার চেষ্টা করেছি নিজেরা বোঝাপড়া করে। কিন্তু এই যে যেই শব্দগুলো বলছি, আমি উত্তর দিয়ে দিচ্ছি, যেই শব্দগুলো দেখেন শেখ হাসিনাকে আমার থেকে কড়া ভাষায় সমালোচনা করেছে এমন রাজনীতিবিদ বাংলাদেশে খুব কম আছে। কিন্তু আমি কিন্তু শেখ হাসিনাকে, শেখ পরিবারকে কোনোদিন একটা স্ল্যাং বলেছি? পার্সোনালি কি শেখ হাসিনাকে আমি কোনোদিন গালাগালি করেছি? ফেরাউনি শাসন ব্যবস্থার কথা বলছি, নমরুদীয় শাসন ব্যবস্থার কথা বলছি, যে আপনি ফ্যাসিবাদ কায়েম করছেন, আপনি হিটলারকে ফলো করছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটার জন্য তো তারেক রহমান অথবা বিএনপি সরকারকে আমি প্রতিদিন সমালোচনা করছি, এই জন্য তো কোনো ব্যক্তিকে আমাকে অ্যাটাক করতে হচ্ছে না। আমি তার বক্তব্য, আমি তার কাজ, তার পলিসি, তার কন্ট্রাডিকশন প্রত্যেক দিন সেগুলো নিয়ে সমালোচনা করছি, আমরা এক টেবিলে বসে সমালোচনা করছি। কিন্তু বাবুল ভাই এই জন্য কোনোদিন ওনার বাসায় খাবার দাওয়াত দিতে দ্বিধা করবেন না, যে না এই লোকের দাওয়াত দেওয়া যাবে না, এটা অভদ্র মানুষ, এটা করবে না। এখন এই প্রশ্নটা হচ্ছে যে আপনি আরেকজনের ব্যাপারে কি সবার কাছ থেকে জেন্টলম্যান বিহেভিয়ার আশা করতে পারেন? কিন্তু আমরা আলাপটা তুলবো যে এইটার একটা সীমানা আপনি আইন দিয়ে ঠিক করতে পারবেন না, এটা কালচার দিয়ে ঠিক করতে হবে, এটা আলাপের মধ্য দিয়ে ঠিক করতে হবে, ভাই ব্রাদার সুলভ সম্পর্ক দিয়ে তৈরি করতে হবে, গার্ডিয়ানশিপ দিতে হবে পলিটিক্সে, যে এইটা করা উচিত অনুচিত। দেখেন, একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে যদি লম্বা সময় কেউ থাকে, যেখানে অ্যাঙ্গার ভেন্টিলেট করা যায় না, সেরকম একটা জায়গায় যেসব তরুণরা বেড়ে উঠেছে গত 20 বছর, তাদেরকে আপনি কিভাবে জাজ করবেন? সে দেখেছে যে কথা বলা যায় না, কন্টেইন করা যায় না। আপনি দেখেন অনলাইনে ফেসবুকে যে ভাষায় আপনাকে গালাগালি করে, আমাদেরকে গালাগালি করে, আজকেই তো দেখবেন মোটামুটি আপনাকে তো সাইজ করে দিবে মোটামুটি কি প্রশ্ন করছেন কি করেন নাই। এখন এইটাকে আপনি অপরাধ গণ্য করে করবেন, পিটায় ঠিক করতে পারবেন না, আপনি আরো ক্ষোভ বাড়ায় দিবেন? এইটাকে আপনাকে কালচারালি ডিল করতে হবে, একটা ভদ্রতা, একটা এটিকেট। রাজনৈতিক দল হিসেবে এই ধরনের ভাষা, আমি রাজনৈতিক দল হিসেবে বলছি, এনসিপির যেই নেতারা যেসব ভাষা সচরাচরই দেখেছি সবসময় তারা কড়া ভাষায় বা এই যে অশ্লীল ভাষায়, আপনি দেখবেন যে নাহিদ যখন সমস্যার নেতারা তো করছে, আমি সেটা বলছি, সবাই করছে না, এক দুইজন করছে। কিন্তু আপনি দেখবেন যে এনসিপির নাহিদ পার্লামেন্টারিয়ান, বাউল ভাই ওখানে আছে, নাহিদ অত্যন্ত ডিসেন্ট পলিটিক্যাল স্টেটমেন্ট দেয়, হাসনাত দেখবেন যথেষ্ট ডিসেন্ট পলিটিক্যাল কথা বলছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন একজন দুজনকে রেফার করে পুরো একটা প্ল্যাটফর্মকে ব্লেম করতে পারবেন কিনা, সেই জায়গাটা মাথায় রাখা দরকার। মোটা দাগে আমাদের যেখানে একমত হওয়া দরকার সেটা হচ্ছে আমাদের কথা বলার রাজনৈতিক ভাষা চয়নে আমাদের দায়িত্ববোধ যেমন দরকার, ভাষার কারণে কারো গায়ে হাত তোলা যাবে না, তবে কিন্তু যদি ছাড়া, উইদাউট এনি এক্সকিউজেস হোয়াটসএভার, এটাই গণতন্ত্র। এটা আমাদেরকে টলারেট করতে পারতে হবে, বিশেষ করে সরকারি দলের যারা দায়িত্বে আছেন, তাদের দায়ভার অনেক বেশি। জি নিশ্চয়ই, তাদের দায়ভার অনেক বেশি। আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছে, সময় হলো ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। স্বাগত কঠিন কথা সহজের আজকের আয়োজনে। ফজলুল বাবুল, এমনটা শোনা যায় যে বাংলাদেশের ডিপ স্টেটের হাত আছে এবং সেখানে পাকিস্তান সক্রিয়, আবার সেই সাথে দেখেছেন যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সেই সাথে আমরা দেখছি যে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে অস্থিরতা বা হুমকি ধামকির যে বিষয়গুলো আসছে, এর মধ্যে আজকে গতকালকে সংঘর্ষের ঘটনা বা তার আগেও হয়েছে, সেই ক্ষেত্রে আপনার মনে হয় না বাংলাদেশের যেই প্রেক্ষাপট বা বাংলাদেশের যেই রাজনীতি সেটির সংকট আরো গভীরের দিকেই যাচ্ছে? এক কথায় উত্তর, কারণ আপনি সময় বলেছেন 1 মিনিট, বিষয় বলেছেন পুরো বৈশ্বিক বিষয়। ডিপ স্টেট নম, পাকিস্তান নো, শেখ হাসিনা নম। কারণ শেখ হাসিনা ওয়াজেদ ভারতকে দিয়েছে, ভারতকে চিনেনি, এখন চিনছে। যখন ভারত ভোল পাল্টে ফেলেছে, বলেছে আমাদের দেশের তো একটা আইন কানুন আছে,
হ্যাঁ, আমার মনে হয় শেখ হাসিনা ওয়াজেদের অন্তিম ইচ্ছা পূরণ হবে না বোধহয়। আমরা বাংলা সিনেমা যখন দেখতাম, জাম্বো নামে একজন ভিলেন ছিলেন আমাদের সময়, তখন একটা ডায়লগ ছিল, সে সুযোগ তুই পাবি না, হা হা হা। তো শেখ হাসিনা ওয়াজেদের এরকম কোন সুযোগ, হ্যাঁ সুযোগ আছে, আমরাও তাকে চাই এদেশে। আমরা উনি যদি আসেন, শেখ হাসিনা ওয়াজেদ যদি আসেন, আইনে সমর্পণ করে আমরা তার বিচার এক্সিকিউশন দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের জন্য খারাপ হয় না। কিন্তু দ্বিতীয় কথা, পাকিস্তান, ডিপি স্টেট, দেখুন এগুলো আলোচনা সমালোচনা চলবে ব্যাপক হারে। যে কথাটা করতে হবে সেটা হচ্ছে কি, যেটা দুজনের কাছ থেকে এসেছেন, দুজনই খুবই প্রাজ্ঞ মানুষ, আমরা তো মাঠের রাজনীতি করা মানুষ, তো সেটা হচ্ছে কি যে আমাদের দেশপ্রেম, দেশটাকে, স্যার যেটা প্রথম অংশে বলেছিলেন যে উই নিড টু ওয়ার্ক আউট অফ বক্স। আমাদের ফরেন এক্সচেঞ্জ নাই, কিন্তু আমরা ফরেক্স দিয়ে আমরা 6 মাস আগের গাছ থেকে পড়া আঙ্গুর খাই বসে বসে। আমাদের দেশের ফলগুলো আমরা খাই না, কারণ এগুলো আমরা খেলে মনে করব যে আমাদের স্ট্যাটাস কমে যাচ্ছে। আমাদের কারখানা নাই, আমাদের কর্মসংস্থান নাই, কর্মসংস্থান করবার জন্য আমাদের অ্যাগ্রো ইন্ডাস্ট্রি নাই, শ্রমঘন ইন্ডাস্ট্রি যেটা আমরা গার্মেন্টস করেছি, ওর অল্টারনেটিভ 78 সালের পর থেকে এখন পর্যন্ত বের হয়নি। আমাদের কর্মসংস্থান করতে হবে, মানুষকে কাজ দিতে হবে, বিনিয়োগ ইন্ট্রা এবং ইন্টার আসতে হবে, নিজে আভ্যন্তরীণ বিনিয়োগটা খুব জরুরি, এবং ব্যবসায়ীদের আস্থা ফেরত আসতে হবে, রিনিউয়েবল এনার্জি ইউজ করতে হবে, ইম্পোর্টেড গ্যাস এবং তেলের উপর আমাদের নির্ভরতা কমাতে হবে। তাহলে আমার মনে হয় আমরা কিছুটা আউট অফ বক্স নিয়ে দেশ। অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ, বাংলাদেশের স্থিতিশীল রাজনীতির জন্য রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে সবচেয়ে বড় কি ভূমিকা হওয়া উচিত সংক্ষেপে? আচ্ছা, আমি এর আগে বলেছি, যখন ইউনূস সাহেব ছিলেন, ওনার গভর্নমেন্ট যখন ছিল, তখন বলেছি যে এই যাদেরকে এনে আপনি এই ঐক্য করার চেষ্টা করছেন, এখানে অনৈক্য হয়ে গেছে। দ্য বেস্ট কোর্স অলওয়েজ ইজ যে রাজনৈতিক দল যেগুলি আছে, ওরা যদি বসে কিভাবে আপনি একটা কনভেনশন করেন 7 দিন 10 দিনের, লেট দেম সেট ডিসকাস, ওই কনভেনশন থেকে যে জিনিসটা বেরিয়ে আসবে ওইটা মোটামুটি সবাই মানবে, বিকজ ওরাই ডিসাইড করেছে। এই জিনিসটা যদি আমরা করতে পারি, তাহলে হয়তো আমাদের রাজনীতি কিছুটা বেটার হবে। বাট প্লিজ ডোন্ট ফরগেট দ্যাট আমাদের এখানে অনেক সমস্যা আছে। আউট অফ বক্স মিনস ইকোনমিক সিচুয়েশন, আউট অফ বক্স মিনস এডুকেশন, হেলথ, ইন্ডাস্ট্রি, এই জিনিসগুলি কিভাবে আমরা করব, এইটা নিয়ে চিন্তা করতে হবে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, শেষ মুহূর্তে বাংলাদেশকে কেন্দ্র করে কি ভূ রাজনীতির কোনো খেলা দেখছেন কিনা? এটা তো একটা পারপেচুয়াল, এটা একটা অনন্তকালের ব্যাপার। রাষ্ট্র বেঁচে থাকার শর্ত হচ্ছে যে আপনি চারপাশের শত্রুতা, চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকবেন। 100 বছর আগে তো বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র ছিল না। 100 বছর পরে আমার আপনার এই রাষ্ট্র থাকবে কিনা তার তো কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তা হচ্ছে আপনি বেঁচে থাকার শর্ত পূরণ করছেন কিনা। তাই চারপাশে ভূ রাজনীতি থাকবে, চ্যালেঞ্জ থাকবে, এর মধ্য দিয়েই রাষ্ট্রের ভাষায় চ্যালেঞ্জ মোকাবেলা করে তার অস্তিত্ব এবং শর্ত বেঁচে থাকা